আমরা মেয়েরাই সবার আগে মেয়েদের শত্রু হই। খুব কম সংখ্যক লোক ছাড়া কিন্তু বেশিরভাগ সংখ্যক লোকই খুব বাজেভাবে কিন্তু মেয়েরা মেয়েদের শত্রু হয়, কারণ কারো ভালো কেউ দেখতে পারে না। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, ভালো লাগলে তোমরা একটা লাইক করে আর কমেন্টস করে অবশ্যই জানিও আমার ব্লগ কেমন লাগছে। ঘড়ির কাঁটাতে তো অনেক সকাল সকাল চলে এসেছি, দেখতেই পেয়েছো। আর ডাস্টবিনটা নিয়ে নিচে যাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি এটা পরিষ্কার করব কিন্তু মনেই থাকছে না। আজকে একদম মনে করে নিচে নিয়ে এসেছি। আর এটা পুরোটা কিন্তু প্লাস্টিকে ভরে গেছে, একদম ফালতু জিনিসের মধ্যে কিন্তু থাকে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদেরকে, আর ঘড়ির কাঁটা দেখেছো কটা বাজে? এখন কিন্তু 6টা প্রায় 20 মতন বাজে। তো কোনো কাজ একটা করতে নিলে প্ল্যান করে সেদিন কিন্তু একটু সকাল সকালই কাজে হাত দিতে হয়। আমরা মেয়েরা যেখানে সংসার করি, যার যার সংসারে সে কিন্তু বোঝে সে কতটা সুখী। দূর থেকে দেখলে এরকম অনেককেই মনে হয় যে সুখী, কাছে গেলে অনেক ভেতরে গভীরে না ঢুকলে কিন্তু বোঝা যায় না। আর আমরা কি করি মেয়েরা, ওপর থেকে দেখেই কিন্তু সেটা বিচার করি যে সে কত সুখী। আমার ক্ষেত্রে কিন্তু এরকমটা হচ্ছে বন্ধুরা। নিজের লোক বা বন্ধু বান্ধব তারা যারা আমাকে খুব ভালোভাবে চেনে, তারাই কিন্তু আমাকে সবচাইতে বেশি বদনাম করছে। কি হচ্ছে, এই যে আমি একা থাকছি, একা করছি, এই জিনিসটা কিন্তু তাদের ভালো লাগছে না। তারা মনে করছে আমি খুব হ্যাপি থাকাটা আমি যে দেখাই ভিডিওতে সেখান থেকে ওরা দেখতে পায়, কিন্তু আমার ভেতরের কষ্টটা আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি। সেই কষ্টটা কিন্তু তারা চোখে পড়ে না তাদের, যে আমার একা থাকার একটা যে লড়াই, একা থাকার যে কষ্ট, এই জিনিসটা তারা দেখেও না দেখার ভান করে থাকবে, তারা না বোঝার মতো করে থাকবে। আচ্ছা, আমার কি এমন বয়স হয়েছে বলো তো দেখি? আমি বয়স আমার যথেষ্ট, তবুও কি একেবারে আমার নিঃসঙ্গ জীবন থাকার মতো বয়স? তা তো একদমই নয়। এই জিনিসটা কিন্তু তারা দেখে না। তারা মনে করে আমি একা থাকি যখন যেটা খুশি খাচ্ছি, যেটা খুশি পড়ছি, যেখানে খুশি মন চাইছে চলে যেতে পারছি। এতই কি সহজ জীবনটা বলো তো দেখি? আমি তো একটা সংসারের বউ, আমি কি পারি লাগাম ছাড়া কোনো কিছু করতে? কিন্তু তাদের ধারণা লাগাম ছাড়া আমি অনেক কিছুই হয়তো করতে পারি। এই ধরনের মানসিকতা তাদের থাকে। আমি কি বলবো, তাদেরকে অ্যাভয়েড করতে চাই এবং তারা আমাকে অ্যাভয়েড করে আমি দেখি। তো আমি চাই না যারা আমাকে অ্যাভয়েড করো তারা আর আমার সাথে যোগাযোগ করো। আমি এটা কিন্তু একদমই পছন্দ করছি না, কারণ আমার পিছে বারবার করে খারাপ কথা বলা, আমি এই জিনিসটা নিতে পারছি না। আমার মনে হচ্ছে আমার এই যে ভিডিও করা বা আমার দেখানো, এই দেখানোটা মনে হচ্ছে কি কাল হয়ে যাচ্ছে কিনা আমি জানি না। তারা আমাকে দেখে নানা রকম মন্তব্য করছে। আমার ভিডিওতে এসে করছে না, কিন্তু আমার যে রিয়েল লাইফটাতে সেখানে এসে কিন্তু তারা করছে। সেটা আমার ভেতরে কিন্তু একটা এফেক্ট আসছে বন্ধুরা। কারণ আমি একা থাকি তো, আমার গায়ে একটা স্ট্যাম্প বসিয়ে দিতে কিন্তু অনেক সহজ ব্যাপার। কারো কিছু বলতে দ্বিধাগ্রস্ত হবে না। তারা কিন্তু আমাকে খুব ভালোভাবে চেনে, তারপরেও কিন্তু তারা বলবে। আমার একাকিত্বের কষ্ট সেটা কিন্তু তারা বোঝে না। তো মন থেকে খুব কষ্ট হয় যে চেনা লোকগুলো যখন অচেনার মতন বিহেভিয়ার আমাকে করে, মিথ্যে বদনাম দেয় আমাকে, তখন আমি সহ্য করতে পারি না। আর একা থাকি সারাদিন, সংসারে কাজকর্ম তোমরা বন্ধুরা দেখতেই পাও। এই সমস্ত ভিডিওগুলো করতে প্রচুর টাইম লাগে, তার চাইতেও বেশি টাইম লাগে এডিটিং করতে, ভয়েস দিতে। আমি সারাদিনে সময়ই পাই না। সময়টা কখন তারা তাদের মতন করে আমাকে নিয়ে নেগেটিভটা কেন ভাবছে আমি বুঝতে পারছি না। নেগেটিভ ভেবে আমাকে ভুল বুঝুক, তাদের ভুল বোঝাটা তাদের মধ্যে রাখুক, কিন্তু তারা কি করছে বলো তো? আমার কান অবধি পৌঁছচ্ছে। সেই জিনিসটা আমি নিতে পারছি না। তোমাদের ধারণা বা তোদের ধারণা তোরা নিজের ভেতরে রাখ, আমার অবধি তোরা পৌঁছানোর কোনো প্রয়োজন নেই। ভীষণ কষ্ট লাগে, এত কষ্ট করছি, আমি একা থাকছি, একা থাকা একটা মানসিক যন্ত্রণা। তার উপরে ভিডিও করি না, আমার একটু সত্যি বন্ধুরা সময় থাকেই না। আমি সারাদিন ভিডিও করার পর সেই যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েই বসে পড়ি, কখন এই ভিডিওটা এডিটিং করব বা যে কী ভিডিও কাল করব আগে থেকে ভেবে রাখি। নানা রকম কাজকর্ম আমার থাকে। একা থাকি, পায়ের ওপরে পা তুলে থাকতে পারি, কিন্তু না, আমি এই ভিডিও করি বলে ভাবি যে এগুলো করলে তো আমার মনটা ভালোও থাকে। একা একা তো থাকা যায় না। নানা রকম আমার মাথায় চিন্তা থাকে। আর ফালতু লোকের ফালতু জানো তো, আমার মাথার মধ্যে যেন আরও তারা চিন্তাগুলো দিয়ে দেয়। ফালতু লোক নিজেরা, তারপরে আমার মাথাটাকে আরও গরম করে দেয়। আর এই সমস্ত নিয়ে ভাবতে ভাবতে আমার ভেতরে যেন তো প্রেশারটা বেড়ে যাচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। অনেক দিন ধরেই ভাবছি তোমাদের বলবো কি বলবো না। আমার চারিপাশটা এতটাই খারাপ, সে কারণে আমার ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা।
আর দেখো সকাল সকাল আমি আজকে কিন্তু ঠাকুরের কাজ তোমাদের সাথে শেয়ার করছি, বোধহয় পুজোটা দেখাচ্ছি না, কারণ অতিরিক্ত পুজো মনে হয় তোমাদেরকে আমি দেখিয়ে ফেলেছি বন্ধুরা। ঠাকুর পুজো দেখাই না, যখন আবার দেখাই তো পরপর তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে থাকি। আমার ছোটোবেলা থেকেই না খুব মূর্তি পুজোর শখ। আমার শ্বশুর বাড়িতে জানো তো লক্ষ্মী ঠাকুরের মূর্তি পুজো করে না, মানে ফটো পুজো করে, মূর্তি পুজো আছে কিন্তু সিংহাসনে যেহেতু লক্ষ্মীর বড় ফটো আছে সে কারণে ওটাই করে। আমার শাশুড়ি মা বলেছে যে হ্যাঁ মূর্তিও করা যায়, যেহেতু আমাদের ঘরে আছে আমরা আর কিনে আনি না। আর আমার বাপের বাড়িতে ছোটোবেলা থেকে আমরা মূর্তি মানে লক্ষ্মী ঠাকুর কিনে আনি মাটির, সেটা পুজো হতো। সেই থেকে না খুব শখ হতো যে মূর্তি পুজো করব আমি। আমার ঘরে মানে রাধা মাধব থাকবে, মা লক্ষ্মী থাকবে পেতলের। এটা আমার খুব শখ ছিল। আর এই রাধা মাধব তোমাদেরকে বলেছি যে আমার হাজব্যান্ড বৃন্দাবন থেকে কিনে এনেছে, তো আমাদের শখ ছিল সেই থেকেই কিন্তু ও কিনে এনেছিল ওখান থেকে। আর গোপুসোনা আমার মায়ের, আর মা লক্ষ্মীকে আমি নিজে গিয়ে দোকানে কিনেছি জানো তো, কাউকে বলিনি, না বলে আমি কিন্তু গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তারপর ঠাকুরমশাই দিয়ে মানে যখন আমার ঘরের ওপরের ঘর, আমার জানো তো ঠাকুর ঘর আছে একটা ছোট্ট, আমি কোনো একদিন ভাবছি তোমাদের সাথে আমি শেয়ার করব, সেখানে ছিল। তো যখন আমি এই সিংহাসন ওখানে কিনি তখনই কিন্তু আমি মানে পাতি এই তিনটে ঠাকুর, রাধা মাধব, মা লক্ষ্মী। আর গোপুসোনা তো আমার বাড়িতে আসতো আর যেত, আর এখন পার্মানেন্ট হয়ে গেছে আমার কাছে। আর এই দেখো বন্ধুরা সমস্ত সকালে হুটোপাটা করে কিন্তু কাজগুলো করে নিয়েছি, অনেক কাজ। তারপর দেখো আমি পুরো রেডি হয়ে যাচ্ছি, বাজারে যাব। আর মেয়েরা চাইলে কিন্তু আমরা সব পারি, দেখেছো যাওয়ার আগে মানে সকাল 8টায় আমি বাজারে যাব, তার আগে কতগুলো কাজ সেরে ফেললাম মন চাইলে। বা আমাদের মেয়েদেরই কিন্তু সেই ক্ষমতাটা দেয় ঈশ্বর, তো আমরা কিন্তু পারি। দেখো চিংড়ি মাছ এনেছি, ওখানে 4টে কই মাছ, একটা রুই মাছ, আর হচ্ছে দেখো ওখানে 3টে করে তেলাপিয়া মাছ। আর বন্ধুরা এই দেখো আমি কি করছি, পেঁপে পাড়তে বলেছি ওকে দিয়েই জানো তো আমি পেঁপে পাড়াই কিন্তু। তো এইভাবে একটা পাঁচিলের ওপরে উঠে গাছটার মধ্যে দেখেছো কীরকম, আমি কিন্তু পেঁপে কখনো পাড়তে পারি না, তো ওকেই আমি বলি, ওর কাজকর্ম হয়ে গেছে, মানে আমার ঘর ঝাড় দেওয়া মোছা আর বাসন ধোয়া ওর কমপ্লিট। তো এখন ও পেরে দিচ্ছে, যাওয়ার সময় এরকম যখন আমি ওকে বলি ও কিন্তু আমাকে পেরে দেয়। তো দেখতে পাচ্ছ কীভাবে পেঁপেটা পাড়া হচ্ছে, আর কোথায় পড়ছে পেঁপেটা তোমাদেরকে দেখাচ্ছি। একদম পাঁচিলের গা বেয়ে না গাছটা, সেই জন্য কিন্তু পেঁপেগুলো পারলে বেশিরভাগ ক্ষেত্রেই ও পাশে চলে যায়। তো দেখো আমি খুব গল্প করছি আর হাসাহাসি করছি, ওখানে ও নামছে না, আর আমি বলি সাবধান পড়ে গেলে কিন্তু ঢাল আছে। ও দেখেছে যে পেঁপেটা কোথায় পড়েছে। আর ওর নাইটির পেছনে দেখতে পাবে দাগ লেগেছে, ওগুলো কিসের দাগ বলো তো বন্ধুরা? কচু গাছ, ও কচুর শাক কেটে দিয়েছিল আমাকে, আর কচুর শাকে তো জানোই বিচ্ছিরি দাগ হয়, আর সাদা নাইটি না ওর মধ্যে দাগ লেগেছে এমন বিচ্ছিরিভাবে, পুরো নাইটিটা কিন্তু দাগ দাগ হয়ে গেছে। তো 2টো পেঁপে পেরেছে। আমি বললাম আমি একটা নেব, তুমি যদি একটা নাও তো তুমি পারো। আর এই দেখো এখানটা কিন্তু একদম এমনি নোংরা নেই, আমি নোংরা ফেলি না, ওখানে শুধু ঘাস, আর নোংরা ফেলি ওই পাশটা দিয়ে। আর এখানে যেহেতু আমার পেঁপে টেপে পড়ে না, আনলে যাতে গায়ে নোংরা না লাগে সেজন্য কিন্তু আমি ওখানে ফেলি না, শুধু ঘাস আছে। আর এখান দিয়ে তো কোনো মানুষজন যাতায়াত করেও না। যাই হোক বন্ধুরা ও 2টো পেরেছে। আর তোমাদেরকে এখন আমি দেখাবো, দেখো আমার চাল কুমড়ো গাছটা কীরকম, তোমাদেরকে বলেছি না আগের দিন, এখানে দেখে তো দড়ি আছে না, এই দড়িটার মধ্যে দিয়ে বেয়ে এই জানলাটার কাছে এখানে হয়েছিল, এখান থেকে কেটেছিলাম কিন্তু আমি শাকটা। তারপর দেখো এইখানে আমার একটা কারি পাতা গাছ আছে, তো এই কারি পাতা গাছটার ওপর দিয়ে গেছে, দেখাচ্ছে দাঁড়াও তোমাদের ওকে ভালো করে। এই দেখো এখানে আমার অ্যালোভেরা গাছও আছে, তার উপর দিয়ে কিন্তু পুরো ছড়িয়ে গেছে, বুঝে যাচ্ছে বন্ধুরা? এই দেখো, আর ওই গাছটার উপরেও কিন্তু প্রচুর হয়েছে, মানে আগা সমস্ত বেরিয়েছে। আর এই দেখো ফুল আসছে, মেয়ে ফুল, কয়েকটা কিন্তু মেয়ে ফুল এসছে, জানো তো হলো না, দেখাচ্ছি তোমাদেরকে। একটা বেশ বড় আকারের এসছিল, ভেবেছিলাম এটা তো হবেই হবে, দেখো বেশ একটু বড় হলো, তারপরে কিন্তু ওর মধ্যে পোকা ধরে গেল। আর তারপর দেখো ওইখানেও একটা হয়েছে, মানে হচ্ছে না, হয়তো একটু টাইম লাগবে হতে। আর ও কিন্তু একদম স্নান করে নিয়েছে, দেখেছো? ও বলছে গরম লাগে না, আর পেছনে তো যাই হোক ওখানে নোংরা আমি ফেলি না, তবুও ওখানে গেছে বলে। আর এমনি তো ও প্রত্যেক দিনে যখন কাজ করে, কাজ শেষে কিন্তু ও গা ধুয়ে তারপর ও যে জামা কাপড়টা নিয়ে মানে পরে আসে সেটা পরেই আবার যায়। আর বন্ধুরা দেখো বাজার থেকে তো তোমাদেরকে দেখিয়েছি আমি মাছ এনেছি, তো এই 4 রকম মাছ অল্প অল্প করে কিন্তু আজকে মাছ এনেছি। ভেবেছি 1 রকম কি 2 রকম বেশি করে না এনে 3-4 রকম আনলে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু 3-4 দিন খাওয়া যাবে।
এই দেখো ভরে নিয়েছি 3টে টিফিন বক্সে 4 রকম মাছ, আর এই 2 টুকরো আর একটুখানি মাথা আছে, এটাই কিন্তু রান্না করব। আর কি সবজি এনেছি বাজার থেকে দেখো, ওখানে কাঁচা লঙ্কা আছে, ভেন্ডি, আর এটার মধ্যে আছে হচ্ছে করলা, মানে উচ্ছে যাই বলো না আর কি। আর এখানে দেখো এনেছি, এটার মধ্যে কি আছে দেখো, পটল আর একটু না ধনে পাতা নিয়েছি। বন্ধুরা হাসবে শুনলে, আমি ক টাকার, 5 টাকার ধনে পাতা। দোকানদার মাসি বলছে হবে না 5 টাকার। আমি বললাম দাও মাসি, আমি একটা সবজি খাবো। এই এনেছি আর কি। আর বন্ধুরা একটা কী জিনিস এনেছি বলো তো, তাল। শক্ত দেখে এনেছি, 2-1 দিন পরে বানাবো। আর এই দেখো আমাকে না জন্মাষ্টমীর প্রসাদ দিয়েছে, আমার সামনের যে বাড়িটা দেখতে পাও ও বাড়ির। তো আমি রাতেবেলা না খাইনি, রেখে দিয়েছি। তো সকালবেলা আমি এটাকে মানে জলখাবার হিসেবে কিন্তু খেয়ে নেব। দুপুরে কি রান্না হবে, থোড় আর দেখো কেটে নিয়েছে এখানে ঝিঙে, এটা হচ্ছে পটল আর হচ্ছে আলু, এই 3টে দিয়ে কিন্তু মাছের ঝোল বানাবো। আমার না খুব পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে। আর বন্ধুরা বাজার করে খাওয়া এটা কিন্তু মুখের কথা না বলো। কয়েকদিন আগেই মধুমিতা আমাকে বলেছিল যে বাজার করতে ওর একদম ভালো লাগে না। একদম ঠিক কথাই, বাজার করতে কিন্তু একদমই ভালো লাগে না। হ্যাঁ, বাজারে যাওয়ার পর আমার কিনতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে কিনে নিয়ে এসে বাড়িতে ধুয়ে মুছে তুলে করা, এগুলো করতে গেলে না হিমশিম খাওয়া কিন্তু অবস্থা হয়ে যায়। মনে হয় ঘরের মানে থাকবে জিনিসপত্র সমস্ত কিছু, সেগুলো রান্না বান্না করলাম, সংসারে কাজ করলাম, ঠিক আছে। বাজার করতে যাওয়া মানে পুরুষের মতন এটা কিন্তু সত্যিই খুব খাটনির। তবে আমরা মেয়েরা সবই পারি, চাইলে বলে না যদি ইচ্ছে করে আমরাও কিন্তু 10 ভুজা 10 হাতের মতন করে কিন্তু সমস্ত কাজগুলো সামলাতে পারি। তো আমিও সেইভাবেই কিন্তু পারি করতে। তবে কষ্ট হয় না এটা কিন্তু কেউ ভেবো না, কষ্ট কিন্তু প্রচুর হয়। কারণ দেখতে লাগছে ওরকম যে বাজার করে নিয়ে এসে নিজের ইচ্ছে মতন নিজে রান্না করে খেলাম, কিন্তু নিজে না আনলে যে খেতে পারবো না, আর ওগুলো আনার পর কতটা কষ্ট, সেই সমস্তটা কিন্তু মানে যে করে সে জানে। যারা ওই পেছনের লোক দেখে তারা ভাবে তো ওই তো নিজের মতন থাকছে, আরামসে আনছে খাচ্ছে, কিন্তু সেটা যে অত সহজ নয়। যারা যারা একা থাকো তারা কিন্তু খুব ভালোভাবে জানো যে জীবন এত কিন্তু সহজ নয়। যে একা থাকে তার কিন্তু অনেক বেশি দায়িত্ব থাকে, আর তাকে অনেক বেশি কষ্ট করতে হয়। সুখ যেমন সে বেশি পায়, কষ্টও কিন্তু সে বেশি পায়, তাই না বন্ধুরা? শুধু আমি একা নই বন্ধুরা, যারা যারা একা থাকো, পুরো বাড়িটাকে মেনটেন করে রাখো এবং সংসারের সমস্ত দিক সামলে রাখো, তাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত। কারণ আমি যদি এই সংসারটাকে সুন্দর করে রাখতে না পারি, তাহলে কিন্তু আমার যে হাজব্যান্ড, সে কিন্তু দেখো ওখানে আমার ওপরে নিশ্চিন্তে এই বাড়ি রেখে সে কিন্তু ডিউটি করছে। তো এই দায়িত্ব যদি আমি না নিতে পারতাম, সে কিন্তু ওখানে ডিউটি করতে পারতো না, এই বাড়িটা কার ওপরে থাকতো। তো সে কারণে কিন্তু অ্যাপ্রিসিয়েট করাটা আমাদের প্রত্যেকে উচিত। যে যেখানে একা থাকো তার তার সংসারের জন্য যে কন্ট্রিবিউট থাকে না, সেটা কিন্তু অন্য যেন কেউ বুঝতে পারে না। আর বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তারপরে দেখো এসে একটুখানি বিছানাটা না সে এলোমেলোভাবে পড়েছিল, কারণ সব দিকে তো ব্যালেন্স করা যায় না। আমি যেহেতু মানে সকালবেলা যে নিচে কাজ করেছি, তারপরে বাজার গেছি, তারপরে রান্না বান্না করেছি, তো দেখবে একটা কাজ করতে গেলে কিন্তু আর একটা কাজ পড়ে থাকে। তো যাই হোক, যেহেতু আমার ঘরে কেউ নেই, আমি সকালের কাজটা কিন্তু প্রায়, এখন কটা বাজে বলো তো, এখন কিন্তু বাজে প্রায় 12:30 মতন। তবুও টাইমের মধ্যেই কিন্তু সমস্ত কাজগুলো করে নেওয়ার আমি চেষ্টা করেছি, কারণ অনেকটা সকালে ঘুম থেকে উঠলে কিন্তু এই কাজগুলো করা যায়। তো সেটাই কিন্তু আমি এখন করে ফেলতে পারছি। আর বন্ধুরা তোমরা কখন ওঠো সবাই ঘুম থেকে? হয়তো অনেক সকাল সকাল ওঠো, বা না দরকার হলে তোমরা একটু লেটেই উঠবে। আমার কিন্তু দরকার হয় না, জানো, তুমি লেট করে উঠলেই হয়। তবে কি বলো তো, ওই যে তোমাদের সামনে আসবো, তাড়াতাড়ি করে যদি তোমাদের সামনে আসতে পারি, তাহলে তাড়াতাড়ি করে কী বলো তো, আমি এডিটিংগুলো করতে পারি। সেই জন্যই কিন্তু আমি অনেক তাড়াতাড়ি আসি। আর বেলা বাড়লে দেখবে কীরকম একটা গরম লাগে না, করা যায় না। তাতেও জানো তো বন্ধুরা, আমি কিন্তু অনেক রেস্ট নিয়ে করি, এক নাগারে করতে পারি না। একটু বসি 10 মিনিট ফ্যানের নিচে, নাহলে করা যায় না। আর আমার হাই প্রেশার না প্রচণ্ড, কিন্তু অল্পতেই আমি না ঘেমে যাই, মানে শরীরটা অস্থির হয়ে যায়। সেই কারণে রেস্ট নিয়ে কিন্তু আমি কাজ করি। আর তোমরাও তাই করো, যাদের হাই প্রেশার না থাকুক তবুও রেস্ট নিয়ে করো। এই কদিন আগেই বলেছো পায়েলের জ্বর হয়েছিল, তো সেই জন্য কিন্তু রেস্ট নিয়ে তোমাদের সবার কাজগুলো করা উচিত। আর যার মানে সংসার শেষে বুঝে সে কাজগুলো কিন্তু করবে। আর এখনকার মতন কাজ আমার শেষ হলো সকাল থেকে দুপুর পর্যন্ত। এবার 1 গ্লাস জল খেয়ে 10 মিনিট বসবো, স্নান করে পুজো দিয়ে তারপরে আসবো খেতে। আর বন্ধুরা তোমরা দেখেছিলে দুপুরবেলার আমি যখন মানে ভাতটা রান্না করছিলাম, তখন কিন্তু আমি একটা উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। আর এই হচ্ছে থোড়, আর তার সাথে রান্না করেছি আলু ঝিঙে পটল দিয়ে মাছের মানে একটা ঝোল।
তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ব্লগ কেমন লাগছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।